যদি 122 হয়ে থাকে পাকিস্তানের মধ্যে 279 পাকিস্তানি রুপিস ইকুয়াল টু $1 ইন্ডিয়া যেখানে 90 সামথিং পাকিস্তান ইকোনমি ইজ বিন ফিনিশড এবং এখানে বালুচিস্তান সব থেকে বড় প্রভিন্স 80% এরিয়া ইজ কন্ট্রোল বাই বারুচ গেরিলাস পাকিস্তান আর্মির কোনো কন্ট্রোলই নাই ঠিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাই শেষ দিকে যে অবস্থা ধরেন অক্টোবর নভেম্বর মাসে যে বড় বড় শহর কিছু বন্দর কিছু পাকিস্তানিদের কন্ট্রোলে বাকিটা বিস্তীর্ণ এলাকা মুক্তিযোদ্ধারা দাপায় বেড়াইতেছে হ্যাঁ তো এই রকম জায়গাতে পাকিস্তানের অবস্থা এখন তারপরে যদি পাকিস্তানকে কপি করতে চায় যারা পাকিস্তানকে কপি করতে চায় তারা ছাগলের থার্ড বাচ্চা ছাড়া আমি তাদের আর কিছু বলতে পারি না আমি এর বেশি গালি টালি দেবো না তবে আমিও তো পূর্ববঙ্গের লোক তো মুখ খারাপ করা একটা সহজাত ব্যাপার আছে কিন্তু যাই হোক আই উইল রেস্ট্রিক্ট মাইসেলফ এরা ছাগলের তৃতীয় বাচ্চা দুইটা বাচ্চা ছাগলের দুধ খায় থার্ড বাচ্চাটা তিরিং তিরিং করে লাফায় হ্যাঁ তো এদের অবস্থা হচ্ছে এই সব হুজুর কোম্পানি এই শরিয়ত কানুন লাগু করতে হবে যারা আপনি লক্ষ্য করেন ইউনূস সাহেবের আমলে সব থেকে কাজের কাজ করছে আমাদের বোন শিরিন সে মহিলা বিষয়ক উপদেষ্টা ছিল সে কিন্তু একটা দারুণ রিপোর্ট দিছে যেই রিপোর্টটা নিয়ে হুজুররা গরম হয়ে একেবারে রাস্তায় নামে মিটিং মিছিল এবং আপনার মনে আছে এই রিপোর্টের বিরুদ্ধে এবং এই মহিলার রিপোর্টকে খারিজ করার জন্য যে বিরাট সেই হইলো র্যালি হইলো সেখানে এক মহিলা শাড়ি পরা মহিলা টাইনে টেনে শাড়ি খুলেছে মানে অশ্লীল একটা ব্যাপার এটা তো অশ্লীল মানে এরা মহিলাদের কি করে 50% লোক হাফ দ্য পপুলেশন অফ বাংলাদেশ মহিলা বাঙালি মহিলা এরা এইসব জিনিস বরদাস্ত করবে না আমি জানি আমার বই সো এইসব এরা করছে এবং এদের পপুলারিটি ইজ হোয়াট এরা ফেয়ার ইলেকশন হইলে আওয়ামী লীগ মাটি থেকে ইলেকশন এরা 10-15টা আসন বেশি পায় না 5% 10% ভোট বেশি পায় না তাই জন্য ইট ইজ ট্রু যে বাংলাদেশে এত বছর পরেও কিছু ওই সরজমিনে পাকিস্তান শুনলে এটা এদের নাড়াচাড়া দিয়ে ওঠে আমি এগুলি জানি কিন্তু এদের সংখ্যা কত এদের সংখ্যা বেশি না এবং আমি যেটা বলতেছি যে বাংলাদেশের মানুষ চিকিৎসার থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারের জন্য কোথায় আছে বলেন তো চিকিৎসার জন্য কোথায় আসে কাম টু ইন্ডিয়া হ্যাঁ আমার বোনরা ঈদের আগে বাজারে শাড়ি কিনতে কোথায় আসে বলেন তো আমি তো জানি আমার ওয়াইফকে নিয়ে যখন এরা যায় এবং কলকাতারও ব্যবসায়ী এটা জানে যে আমার ওয়াইফের সাথে যদি এরা যায় বলে দিদি আপনি বসুন আপা আপনি আসুন কেন দিদি একটা শাড়ি কিনবে আপা তো 30টা শাড়ি কিনবে দেখলেই বুঝতে হয় সব মারোয়ারি ব্যবসায়ী নিউ মার্কেটটা এর জন্য দেখবেন যে কিছু কিছু মহাপ্রভু যারা ইন্ডিয়ান গুডস বয়কট করো অমুক করো খুব চেঁচামেচি সোশ্যাল মিডিয়া গরম করে ফেলছিল ইন্ডিয়া গুডস বয়কট হয়েছে হয়নি ফলে প্রত্যেকটা ব্যাপার ঈদের বাজার লেখাপড়া করানোর জন্য ছেলে পেলে হ্যাঁ হ্যাঁ চিকিৎসা প্রত্যেকটা ব্যাপারই দে কাম টু ইন্ডিয়া এবং শুধু যে এইটা এই জন্য আসতেছে তা না মানে এমনিতে মানে যে কোনো কারণে হোক ডিপেন্ডেন্স বলেন যাই বলেন এরা এত ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন নাইলে কেন পড়বে আমাদের তো ওইখানে এমবেসিতে লোকজন পাগল হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাদের এবং কালকে আপনি যদি এদের এই গন্ডগোলের ফলে ইন্ডিয়া আবার ভিসা বন্ধ করে তার রিয়াকশন দেখেন কি হয় এর জন্য আমি জানি যে একটা বিরাট সংখ্যক লোক মানে বাংলাদেশের সাধারণ মানুষ আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বিস্তীর্ণ ঘোরাঘুরি করছি মানে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বেসিক্যালি বাঙালি মুসলমান মডারেট মুসলিম বেসিক্যালি কিছু তো উল্টাপাল্টা লোক আছে হ্যাঁ ওই পাকিস্তানপন্থী কিছু লোক আছে এইটা তো ভাই আপনি দেখেন না 70 সালে যখন বঙ্গবন্ধু হই হই করে ইলেকশন জিতলো আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ হ্যাঁ 168 সিট চুরিটা মাত্র ওই পাহাড়ের সিট ফাইনাল তো সবই জিতছিল তো সেই সময় ভোট পার্সেন্টেজ যদি দেখেন জামাতের তো একটা ভোট ছিল 10-15% ভোট জামাত ওয়াজ গেটিং ইট এটা বঙ্গবন্ধুর এরকম একটা ভয়াবহ পপুলারিটি যেখানে বঙ্গবন্ধু দ্বারায় একটা ভাষণ দিলে লক্ষ লক্ষ লোক এটা সবসময়ই থাকবে ওই রাজনীতির লোক কিছু আছে এরা হচ্ছে ছাগলের থার্ড বাচ্চা এরা তিরিং তিরিং করে লাফায় এটা পাকিস্তানে গেলে এরা টের পায় যে পাকিস্তান একটা ফেইল্ড স্টেট আমার কিন্তু পাকিস্তানের আমি এখানে আবার ইনসিস্ট করি আই হ্যাভ গট লট অফ ফ্রেন্ডস ইন পাকিস্তান আমার বিবিসি কলিগ একাডেমিক লোক অনেক লোকজন আমি চিনি এমনকি পাকিস্তানের মিলিটারি এক অফিসার হ্যাঁ মেহেদি সাহেব ওনার মেহেদি পেপারস ওনার বইকে আমি আমার যে থিসিস তাতে কোটও করছি 65 ওয়ারে অপারেশন জিব্রাল্টার নিয়ে উনি যা লিখছেন ভুট্টোকে বকাঝকা ওয়াই অপারেশন জিব্রাল্টারে কাশ্মীর দখলের যে অপারেশন ওয়াই ইট ফেইলড ইন 1965 হ্যাঁ তো এই মেহেদি সাহেব কর্নেল মেহেদি কেন
কর্নেল মেহেদির ভাই না আমার কন্টেম্পোরারি, আমরা একসাথে পিএইচডি করতাম, ইফতিকার হোসেন মালিক, এখন সে পড়ায় ওখানে, ইজ এ হিস্টোরিয়ান। আমার পাকিস্তানের প্রচুর বন্ধু আছে, আর নাথিং এগেইনস্ট পিপল ইন অফ পাকিস্তান, উই ওয়ার ওয়ান পিপল এট সাম পয়েন্ট অফ টাইম 70 বছর আগে। পাকিস্তানে যেটা সমস্যা, টু ইনস্টিটিউশনস ইন পাকিস্তান, এর জন্য পাকিস্তানের অবস্থা। ওয়ান ইজ আর্মি। ভাই আপনি এটা তো স্বীকার করবেন যে আর্মি ইজ ট্রেন টু ফাইট, ইজ নট ট্রেন টু গভর্ন। আর্মির হাতে শাসন গেলে আর্মি, যেটা আমরা কাঁচা কলকাতার ভাষায় বলি, মাল ছড়াবে। আর্মি মাল ছড়াবে এবং আর্মি মাল ছড়াইছে, যেখানে মিলিটারি টেক ওভার হয়েছে ইনক্লুডিং বাংলাদেশ মাল ছড়াইছে। হ্যাঁ, পাকিস্তানে এই আর্মি যেহেতু ইফেক্টিভলি এখন নামে ইলেকশন হয়েছে, কিন্তু আসল তো আসিফ মনির ফিল্ড মার্শাল, হি ইজ দি বস। হ্যাঁ, প্রাইম মিনিস্টার মিউ করে তার পিছনে দাঁড়ায় কথা বলে। তো মায়ানমারে আপনি দেখেন যে দেশটা সিভিল ওয়ার হয়ে 40% এরিয়া মাত্র মায়ানমার আর্মির কন্ট্রোলে, সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে, বাকি সব রেবেল গ্রুপদের কন্ট্রোলে। সেম ইন পাকিস্তান টুডে, বালুচিস্তান প্র্যাকটিক্যালি ইজ আউট অফ দেয়ার কন্ট্রোল। খাইবার পাখতুনওয়াতে পাঠানরা এদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, পাশতুন তাহফুজ মুভমেন্ট ইত্যাদি। এবং ওদের রাগটা কোথায় জানেন? যে পাকিস্তানের যেটা সব থেকে বড় গ্লোরি, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে জিতে আনছে? ইমরান খান, हमारे पठान भाई। उनको 2 साल हवालात में बंद करके, মানে জেলে বন্ধ করে রেখেছে, বিচার টিচার নাই। এখন হইচই করে এই যে 20-22 জন বড় বড় ক্রিকেট ক্যাপ্টেনরা আজকে দেখবেন ইমরান খানের রিলিজের জন্য দাবি করছে। এর মধ্যে সুনীল গাভাস্কার, কপিল দেব, এরা সব করছে। কেন? এটা তো বিরাট বন্ধু, এটা তো ভীষণ ভালো বন্ধু। ইমরান খান বলে কপিল দেব ইজ এ বেটার অলরাউন্ডার দেন মি। কপিল বলে নেই নেই, ইমরান সাহেব আকেলা খেল ঘুমাতে थे, ইজ এ বেটার অলরাউন্ডার। এদের মধ্যে তো পার্সোনাল লেভেলে ভীষণ ভালো সম্পর্ক লেভেল। তা আমি এটা বলতেছি যে there is nothing wrong with the people of Pakistan. পাকিস্তানের মেইন প্রবলেম হচ্ছে পাকিস্তান আর্মি, বিকজ ইটস আ পলিটিক্যাল আর্মি। ইট ইজ নট ডুইং ইটস প্রাইমারি জব। যুদ্ধ করাটার থেকে বেশি তারা কে ক্ষমতা, কে কি করবে, কোথায় কি পলিটিক্যাল বেনিফিট নেবে, দিস ইজ দ্য প্রবলেম। When an army becomes a political army, it ceases to be a professional fighting army. এটা যুদ্ধ, তারা যুদ্ধের ব্যাপারটা তারা বলে। ইন্ডিয়ান আর্মির ব্যাপারটা কি? ইন্ডিয়ান আর্মির মেসেজে আপনি রাজনীতি নিয়ে আলোচনা করবেন, ভাই ইয়ে ইদার মত বলো, this is not to be discussed here. কেন? We are professional soldiers. The government of the day जो बोलेगा हम वो करेंगे, we will take। এইখানে যেখানে যেখানে দেখবেন মিলিটারি রুল, এখন পাকিস্তানকে ফলো করে বাংলাদেশেও মিলিটারি রুল হয়েছে। জিয়া এরশাদের শাসন আমলে বাংলাদেশের কি অবস্থা ছিল, আর শেখ হাসিনার আমলে বাংলাদেশের কি গ্রোথ হয়েছে, এটা তো আমাদের বলার ব্যাপার নেই। IMF, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দেখলে এটা বলা যায় যে আপার 15 বছরে অনেক দুষ্কৃতি, অনেক ক্রনিক ক্যাপিটালিস্ট, সালমান রহমানের মতো রাস্কেল লোকজন, এরা পেট্রোনাইজ হলো। বেসিক ডেভেলপমেন্ট যেটা, সেটা কোন জায়গায় হয়েছে এটা তো কেউ অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, যার ফলে পাকিস্তান তো ছাইড়ে দেন অনেক ইন্ডিসেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, যেটা ইউএনডিপি, তো বাংলাদেশ ইন্ডিয়ার থেকে আগে গেছে, যায় নাকি? অনেক কিছুতে ইন্ডিয়ার থেকে আগে গেছে। পাকিস্তান তো ছাইড়ে দেন, উসকা হিসাব ছোড় দিয়েছে, ও হিসাবের মধ্যে নেই। এর জন্য এই যে গ্রোথ পাথ যেটা পাকিস্তান মানে বাংলাদেশের ছিল, 2 বছরে মহামান্য ইউনুস, উনি বলে ইকোনমিস্ট, যদিও উনি ইকোনমিক্সে নোবেল প্রাইজ পায় নাই, কিন্তু হি গট ইট ফর পিস। আমাকে একটা জিনিস ভাই বোঝান তো, পৃথিবীতে কোথায় পিস মেকিং এর জন্য, ধরেন একটা কনফ্লিক্ট হইতেছে, সেখানে একটা পিস মেকিং এর এফার্ট, এরকম কোন এফার্টের সাথে ইউনুস সাহেব জড়িত? শো মি ওয়ান প্লেস ইন দ্য ওয়ার্ল্ড where there is conflict and Yunus has been involved in peacemaking. No. So why did he get the Nobel Prize for? ওই আমেরিকান চাচা, they have cultivated him since 1970s. আর এই যে ডক্টর ইউনুস না বললে ওনার ইগোতে লাগে, ভাই আমরা অক্সফোর্ড গেছি, হ্যাঁ, ভ্যান্ডারবিল্ট নাকি হরিদাস পাল, ওইসব ইউনিভার্সিটির পিএইচডি না আমরা। We have been to proper places, even in America, East West Center, National Defense University, এইসব জায়গার ফেলোশিপ। Yunus Shah is a fraud. Okay, he is nothing as an economist. কেন? সে যদি ইকোনমিস্ট হতো, অমর্ত্য সেন বা অমর্ত্য সেনের ছাত্র তো ইকোনমিক্সে নোবেল পাইছে, যে অভিষেক বিনায়ক ব্যানার্জি, মেজর। তো সে যদি ইকোনমিস্ট হতো, he would have got Nobel Prize for economics. Why peace? And peace, where did he do peace making? কোথায় সে পিস মেকিং করছে? সে ফান্ডামেন্টাল প্রশ্ন করলে না। হি ইজ এ গুড বিজনেসম্যান, উনি টাকা পয়সার নোটটা ভালো বোঝেন, আর এই বয়সে ওনার অন্য সব খেলাধুলাও আসে টাসে, লামিয়া মুর্শেদ টুর্শেদ, উই নো অল দিস থিংস। তো এইগুলি বলে লাভ নাই। এই ইউনুস সাহেবের মানে ইকোনমিস্ট ইউনুস, ডক্টর ইউনুস, প্রফেসর ইউনুস,
আমার মধুদা ওই সোশ্যোলজির প্রফেসর ছিলেন, সেটা তোমরা তারে প্রফেসর ককেন, এই বেটা রিডারের উপরে কি উঠছে নাকি? তো যাই হোক, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু অল দিস ডিবেট, বাট উনি এত বড় ইকোনমিস্ট, ওনার আমলে বাংলাদেশের ইকোনমির যে ধসটা 2 বছরের নামছে, এটা তো সবাই দেখতে পাইতেছে। দ্য ফিগার্স, দ্য স্ট্যাটিস্টিক্স, দে টেল আ স্টোরি, দে টেল দ্য স্টোরি। এর মধ্যে আমি ডিটেলসে না গিয়েও আমি আপনাকে বলতে পারি। এবং আজকে তারেক রহমান সরকারকে পুরোপুরি আমি দোষারোপ করবো না। তারেক রহমান সরকার এই ইউনূস সাহেবের আমলে এই যে সর্বনাশটা ইউনূস সাহেব করে গেছে, এইটার ধাক্কাটা ওনাকে নিতে হচ্ছে। মুশকিলটা হচ্ছে কি, যে উনি এই জায়গাতে প্রফেশনাল লোকজন নিয়ে, হ্যাঁ, ফাইন্যান্স মিনিস্টার, উনি একজন ব্যবসায়ীকে ফাইন্যান্স মিনিস্টার করছে, চট্টগ্রামের ব্যবসায়ী। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে আছে। তো আমির খুসরো মাহমুদ চৌধুরী, উনি একটা ভারতবর্ষ দেখেন, ভারতবর্ষের তো এরকম একটা স্টেজ গেছে 1991-এ, আমাদের ইকোনমির অবস্থা খুব খারাপ। 17 দিনের মাত্র ফরেন এক্সচেঞ্জ পেমেন্ট করার জন্য ইম্পোর্ট বিল। নরসিমা রাও কি করলো, মনমোহন সিং নিয়ে আসলো, প্রফেশনাল ইকোনমিস্ট, কোনোদিন রাজনীতি করেন না, রিজার্ভ ব্যাংকের গভর্নর। হি টার্ন রাউন্ড এভরিথিং। কয়েক বছরের মধ্যে ফাইন্যান্স মিনিস্টার, তারপর প্রধানমন্ত্রী হলেন। ভারতের ইকোনমি 27 নম্বর ছিল, এটাকে চাইনা নিয়ে চলে আসলেন উনি। তো বাংলাদেশে কি ইকোনমিস্ট নাই? এই যে রেজা কিবরিয়ার মতো লোকজন তো আছে যারা, এই যে ইকোনমির যে এত খারাপ অবস্থা, এটা নিয়ে ওদের মধ্যে কোনো দুশ্চিন্তা আছে, এটা কিন্তু আমাদের মনে হচ্ছে না। এক্স্যাক্টলি। কেন জানেন? এইটাই প্রমাণ করে যে দে আর অনলি ওয়ারিড অ্যাবাউট দিস। তো জানে যে আমার ঘরে ভাত ডাইলের অসুবিধা হবে না, ভাত ডাইল কেন, আরো অনেক কিছু, পিজা পাস্তাই হয়তো খাবে টাবে, যাই হোক। সো দে আর নট ওয়ারিড বিকজ ইট ডাজ নট এফেক্ট দেম। তারেক সাহেব এফেক্টেড হবে না, মাহমুদ চৌধুরী এফেক্টেড হবে না, সালাউদ্দিন এফেক্টেড হবে না, খলিল সাহেব এফেক্টেড হবে না। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ কৃষক, ওই সাত চুমিয়া মাছ চুমিয়া ঘরে তো কোপ পড়বে এদের। কি আমার ওই বন্ধু, ওই যে রিক্সাওয়ালা আশরাফ ভাই, যে ভাই আমরা 3 দোস্ত রিক্সা চালাই, 2 বেটার ছিনতাই হয়ে গেছে, আমার জানি ঘরে কবে কূপ পড়ে। এইসব লোক পেঁচে পড়বে, ব্যাপক চান্দাবাজি। আমাকে বলতেছে যে দেখেন, চান্দা আগেও তুল, যুবলীগ ছাত্রলীগের পোলাবান মাসে একবার এসে গেছে, ভাই যান আপনার তো কষ্ট করে খান, যা মনে ধরে বঙ্গবন্ধুর কথা ভাইবে, শেখ হাসিনার কথা ভাইবে, চান্দা দিয়ে দেন। 50 টাকা 100 টাকা যাই দিতাম, খুশি হয়ে চলে যেত। এখন তো 2 দিন পর পর পারলে প্রত্যেক দিন চান্দা দেয়। এই বিএনপি লোকজন আসে, এই মিয়া কত রোজগার হয়েছে, 700 টাকা, এই 100 টাকা এখানে দিয়ে যাও। দেশ তো কেমন চলতেছে বুঝ, এগুলি বলে লাভ নেই। আর চান্দাবাজি টাজি তো আমার কথা না, আমার বোন, আমার দেশের বোন রুমিন ফারহানা অত্যন্ত পাওয়ারফুল পার্লামেন্টারিয়ান। শি ইজ দ্য বেস্ট পার্লামেন্টারিয়ান ইন বাংলাদেশ টুডে, এটা তো কেউ অস্বীকার করবে না। একলা অপোজিশন বেঞ্চটাকে গরম করে রাখছে। আমার বোন তো 17 বছর, সে আমার দেশের বোন, কইলা 17 বছর সি হ্যাজ বিন ইন বিএনপি। সে বিএনপির আনাজ কানাজ জানে, কে কি করতেছে সব জানে। তো সেই তো বলছে যে এই চান্দাবাজি, এই সব লুটপাট ভয়াবহ জায়গায় যাইতেছে, গভর্নমেন্ট ইজ ফেইলিং। এবং কি কি ফেইলিয়ার ও যেভাবে ব্যাখ্যা করে বলতেছে, আমাকে তো নতুন করে কিছু বলতে হবে না, বাংলাদেশের লোকজন সব জানে। যখন তারা সামলাইতে পারে না, তখন রুমিন ফারহানা কেন বিয়ে করে, আরে হারামজাদা তোমাদের কি, সে বিয়ে করে ই করে, she has a right not to marry, she has a right to marry, she has a right not to marry, she has a right to divorce. তুমি যদি মেয়ে সাইর বেগম রাখতে পারো, তো আমার বোন কারে বিয়ে করলো না তোমাদের মাথা ব্যথা করো, হারামজাদা। তো এগুলি কিছু না, আসলে হয়েছে কি, সে যেসব অপ্রিয় কথাগুলি বলতেছে, এগুলি এরা কনফ্রন্ট করতে পারতেছে না, এগুলি এরা ফেস করার মতো ক্ষমতা নেই। ও তথ্য দিয়ে কথা বলে, ওরই যে মতো পড়াশোনা করে লাইব্রেরিতে যায়, পার্লামেন্টের লাইব্রেরি থেকে, আই নো হাউ শি ওয়ার্কস, শি ইজ সিরিয়াস পার্লামেন্টারিয়ান। এরকম আরেক বই আমার ছিল আওয়ামী লীগের আমলে, তার সাথেও তার দলের লোকেরই ঝামেলা ছিল, দরবেশ টরবেশ, আপনি জানবেন, তারা না হলি সে টেলিকম মিনিস্টার, এই দরবেশের অত্যাচারে তার মিনিস্ট্রি গেছে, তার গেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে বাংলাদেশে স্ট্রং মহিলা লিডার এবং ইন্ডিপেন্ডেন্ট মহিলা, এইটা অনেকে মাইনে নিতে পারে না, নানাও কারণ আছে। এবং তার একটা বড় কারণ হয়েছে ওই যে আপনি যাদের কথা বললেন, ওই যাদেরকে আমি ছাগলের ঠাট বর্চা বললাম, ওই হুজুর কোম্পানি, যারে এই বেটি এত আরে 50% অফ ইউর পপুলেশন হচ্ছে এই মহিলারা, এবং এরা বাঙালি, এরা বেগম রোকেয়ার মাটি। এই বেগম রোকেয়ার মাটিতে মহিলা ক্ষমতায়ন হবে, তুমি চাও বা না চাও, তোমার দাড়ির রং তুমি শালার কি করবা, এটার কোন ফ্যাক্টর না। বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, বাংলাদেশে এই নারী ক্ষমতায়ন, এই প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, যেটা অনেকটা ড্রাইভ পাইছে বিভিন্ন সময়,
এইটা চলবে, এটা চলবে, এবং এইটা বাধা দিতে গেলে ঝামেলা হবে। এইখানে সব থেকে বড় কথা যেটা, যে তারেক সাহেব এই যে ওনার বেশ কয়েক মাস হয়ে গেল, হ্যাঁ, এবং উনি বিভিন্ন জায়গাতে, আমার কথা হয়েছে তুমি ইন্ডিয়াতে আসবে না বলে তো, তুমি এই যে আসবো আসবো সুবিধা না, একটু যোগ করি এখানে। আপনার কি মনে হয় তারেক রহমান সাহেব ভারত সফর করতে পারবে? মানে এটা কি সুযোগ আছে, আর নাকি এটা সুযোগ শেষ? 21 থেকে 28 তারিখে একটা উইন্ডো মোদি দিছিলেন, উনি যদি এর মধ্যে না আসেন হবে না, অন্য কিছু হবে, আমি জানি না। দেখেন এখানে একটা ব্যাপার হয়েছে কি, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ এ সভারেন কান্ট্রি, ডিসিশন ইজ হিজ সভারেন ডিসিশন, তিনি কিছু বলেন। আমার কথা হয়েছে যে বান্দর নাচা নিচে খেলা যেটা, এখন এটা কেউ কেউ লোক মজা পাবো, ইন্ডিয়ার বান্দর নাচ আছে, বান্দরের লেজ কেমনে কাটতে আর বান্দরের মুখটা কালা করে হনুমান কেমনে বানাইছে, এটা কিন্তু আমাদের লোকজন জানে। So if you have seen the first side of it, যে ভাই ওই শাম আর দাম যে দোস্তি করলো, আ যাও গলে মিলতে হ্যাঁ, নেক্সট স্টেজটা কিন্তু দ্বন্দ্ব আর ভেদ, এটার জন্য এইসব লোককে তৈরি থাকতে পারছে। থেকে বড় কথা হয়েছে কি, ইন্ডিয়ান লিডাররা অনেক সময় আমি জানি, যেমন ধরেন আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, এই যে 10 ট্রাক অস্ত্র আসবে আমরা তো জানিয়ে গেছিলাম। আমি আজকে স্মরণ করতে এখন শ্রদ্ধার সাথে মহিউদ্দিন চাচাকে, চিটাগাঙ্গে মেয়র ছিলেন বন্দর শ্রমিক ইউনিয়ন প্রেসিডেন্ট, ওনার থেকে আমরা জানতে পাইনি প্রথম আমাদের যেটা প্ল্যান ছিল যে আমাদের লোকজন এখানে ঢুকবে, মহিউদ্দিন চাচার লোকজনের সাথে যাবে, যখন এই অস্ত্রগুলি নামতেছে রকেটস উইল বি ফায়ার, দ্য হোল প্লেস উইল বি ব্লোন আপ, দিস ওয়াজ দ্য ফার্স্ট প্ল্যান। কিন্তু ভারত তো এটা তো পাকিস্তান না যে আর্মি বা ইন্টেলিজেন্স একটা অ্যাকশন করে দিল। এখানে পলিটিক্যাল ক্লিয়ারেন্স ছাড়া, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্স এর ক্লিয়ারেন্স ছাড়া এইসব অপারেশন আমরা ফরেন টেরিটরিতে বা ইন্ডিয়ার ভিতরে করা সম্ভব না। এইটা যখন উঠছে বাজপেয়ী সাহেব, তখন আমাদের প্রধানমন্ত্রী জর্জ ফার্নান্ডিস ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড যে হার্ড অ্যাকশন হোক, বাংলাদেশ এইভাবে, আমরা তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে গেছি আর তারা এইসব অস্ত্র আনবে, এবং এই অস্ত্রের শোনেন, এই অস্ত্রের একটা অংশ তো বাংলাদেশের জিহাদিদের জন্য ছিল, আরেকটা অংশ ছিল আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার জন্য। আসামের যে আলফার নেতা পরেশ বড়ুয়া তখন হোটেল হারবার ভিউ চিটাগাঙ্গের জিসি মোড়ে ওইখানে বসা, পাশেই 112 FIU ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট, সেখানে মেজর সাহেব ছিলেন, এরা সব এগুলি করতে। এখানে আমার যেটা বক্তব্য, যখন এই প্রশ্নটা উঠলো যে আমাদের এইটা প্ল্যান, উই নো উইল বি প্রপারলি ইনফর্ম ওয়েন আর্মস নামবে, যখন আর্মস যা উতরেগা আমার আদমি যাকে রকেট ফায়ার। বাজপেয়ীজির প্রথম প্রশ্ন হলো ড্যামেজ, কোল্যাটারাল ড্যামেজ কিতনা হোগা, কোল্যাটারাল ড্যামেজ কত হবে, কত লোকজন সাধারণ, তখন বললো যে ওইখানে 200-300 যদি শ্রমিক থাকে এরা অনেকেই মারা যেতে পারে, এখানে এত অস্ত্র শস্ত্র, এত গোলা বারুদ, এক্সপ্লোশন হবে ম্যাসিভ, আগুন টাগুন লাগবে, অনেক লোক, 200-400 লোকও মারা যেতে পারে। বাজপেয়ী বললো ये ऑपरेशन नहीं हो सकता है, क्यों, we may have a problem with the government of Bangladesh, but for that 2-3 I have no right যে 200-300 সাধারণ নিরীহ বাংলাদেশের জীবন নিয়ে আমি টানাটানি করবো, সরি ये नहीं होगा, आप लोग दूसरे तरीके से ऑपरेशन प्लान कीजिए, I know it for a fact। তারপরে অন্যভাবে প্ল্যান করা হইলো কি হবে, যে পুলিশকে জানানো ছিল না, পুলিশের কানে এটা দেওয়া হইলো, আপনার মনে আছে ভাই তখন নিশ্চয়ই মনে আছে, আমি তখন সাউথ এশিয়া ডেস্কে কাজ করি ফরেন মিনিস্ট্রিতে, রাইট। তো তাইলে আপনি জানবেন যে ওই সময় আওয়ামী লীগ আন্দোলনরত আব্দুল জলিল সাহেব, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, উনি বলছিলেন 1 মাসের মধ্যেই সরকার ফেলে দেবো, স্বয়ং আল্লাহ বাঁচাতে পারবেন, আমাদের কাছে ট্রাম্প কার্ড আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এটার সুযোগ নিলাম, আমাদের লোকজন, দিস ইজ ইন্টেলিজেন্স কতটা সূক্ষ্ম দেখেন, যে ভাই বাজপেয়ী তো বলছে এখানে গিয়ে গোলাগুলি করা যাবে না, ঠিক আছে, খবর নিয়ে দেখা গেল যে চট্টগ্রামের পুলিশ এগুলি কিছু জানে না, চট্টগ্রামের পুলিশ কমিশনার কিছু জানে না। তাদের কানে যখন সত্যিকারের মাল মশলা নামতেছে, মহিউদ্দিন চাচার থেকে খবর পেয়ে, হ্যাঁ, ইন্ডিয়ান মিলিটারি ইন্টেলিজেন্সের তখন যে নাম্বার 2 ম্যান জেনারেল গগনজিৎ সিং, আমি তাকে পার্সোনালি চিনি, এই আবার মহিউদ্দিনের খুব বন্ধু, জয়নাল হাজারির বন্ধু, কেন 71-এ হি ওয়াজ এ ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট অফ ইন্ডিয়ান আর্মি, এরা সব মুক্তিযোদ্ধা, এদের মধ্যে বিরাট দোস্তি, বিরাট দোস্তি। তখন বলছে মহিউদ্দিন যখন জানাইছে, আমি এটা কোনোদিন ডিসক্লোজ করতাম না, কিন্তু আজকে টুডে হি ইজ নো লঙ্গার দেয়ার, হি ইনফর্মড আস, এবং এটা জানতে পাইরে এই খবরটা আমরা চিটাগাং পুলিশের বলে, যে আওয়ামী লীগের জন্য এত বড় কথা, যে আওয়ামী লীগ বলছে যে 1 মাসে সরকার ফেলাই দেবে, এইটা কেমনে, যে আওয়ামী লীগের জন্য ইন্ডিয়ার থেকে অস্ত্র নামতেছে।
আর এই পুলিশ টুলিশরা ভাবছে যে এখানে গিয়ে যদি থাবা দিয়ে এই অস্ত্র আমরা ধরি, তারপরে তো এক স্যালুট দিয়ে বেগম সাহেবের এক স্যালুট, একেবারে চিটাগাংয়ের কমিশনার থেকে আমি এক লাফে আইজিপি, বাংলাদেশের বস পুলিশ। সো দিস ইজ হাউ দে ওয়েট। ওইখানে যখন ডিজিএফ এর লোক বাধা দেওয়ার চেষ্টা করে, এই মিয়া তুমি ইন্ডিয়ার থেকে কত টাকা খাইছো, অ্যান্ড দ্য এন্টায়ার থিং ওয়াজ সিজড। এবং এই খবর, আর আমরা আস্তে করে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে বলছি যে ওইখানে অনেক অস্ত্র ধরা পড়ছে, এরা সব দৌড়ায় গেছে, ইনক্লুডিং বিবিসির যে স্ট্রিঙ্গার, সে খবর ফাইল করছে সব পত্রিকা। আর আপনি লুকাবেন কি করে? ওইখানে লাইভ শুরু হয়ে গেছে। কেন আপনার নিশ্চয়ই খেয়াল আছে 96-এ আপা প্রথমবার পাওয়ারে আসার পর অনেক টিভি চ্যানেলকে লাইসেন্স দিয়েছিল, তারা তখন সব সক্রিয় 2004-এ তাদের সব বিভিন্ন টিভি চ্যানেল ওইখানে গিয়ে লাইভ করে, ব্যাপক পরিমাণে অস্ত্র ধরা পড়েছে। তারা তখনও জানেন এই অস্ত্রটা কার জন্য, অনেকেরই ধারণা কি জানি এটা আওয়ামী লীগের অস্ত্র, বাট ইট বিকেম এ বিগ স্টোরি। আর বিবিসি যখন স্টোরি করছে তখন সারা এটা ওয়ার্ল্ড ওয়াইড স্টোরি হয়ে গেছে, আত্মলুকানোর কোনো ইয়ে নাই, বুঝতে পারছেন? দিস ওয়াজ দ্য অপারেশন, দিস দ্য ফলস ফ্ল্যাগ অপারেশন। মানে তোমার চাক্কা দিয়ে তোমার আমি উল্টায় ফেলাই দিলাম। দিস ইজ দ্য, এই যে র বলে না যে জিয়াউর রহমান করতে হচ্ছে, ফট করে কাউকে হত্যা টত্যা করেন, এই এই চাণক্য নীতিতে করে তোমার শক্তি দিয়ে। মানে খুব, এটা ক্রিকেটের একটা উদাহরণ দিই ভাই আপনারে, যে আপনি খুব জোরে বল করতেছেন, হ্যাঁ, আমি আপনার বলের জোরটাকে ব্যবহার করি, আস্তে করে একটা লেগ গ্লাভস করলাম, একটা ফ্লিক করলাম, এটা 6 হয়ে গেল, বুঝতে পারছেন? আমি গায়ের জোরে গলা ঘুরাইলাম না। এই ইন্ডিয়ানরা এই ফ্লিকের মাস্টার, ছোটা সে এক ছোটা ছোটা খেলতো। আমি অন্য কিছু না, ইন্ডিয়াদের অনেক সমস্যা আছে, আমরা দেশের ভিতরে নানা রকম সমালোচনা করি, নানা রকম পলিটিক্যাল ডিবেট, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার কিন্তু ইন্ডিয়াতে আপনি জেনে রাখবেন, অন ফরেন পলিসি ইস্যু, ওয়েন ন্যাশনাল ইন্টারেস্ট ইজ ইনভলভড, তখন আপনি দেখবেন যে তখন মোদি, রাহুল গান্ধী কিন্তু সব এক হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার আপনাকে বলি, যে শেখ হাসিনার ইস্যুটাকে নিয়ে এত ঘোট পাকাইতেছে এই তারেক মিয়ার আশেপাশে খলিল টলিল এরা, on Sheikh Hasina issue, Indian political parties are on the same page. আপনি এত বছর এত সিনিয়র ডিপ্লোম্যাট, আপনি নিশ্চয়ই জানেন এটা। শেখ হাসিনা সবাই বইঞ্চি, এবং সব থেকে বড় কথা হচ্ছে মোদি, অমিত শাহ তো উনি বইঞ্চি, রাহুল প্রিয়াঙ্কা তো ওনার কোলে বড় হয়েছে। উনি যখন এখানে, মানে ইন্দিরা গান্ধীর আমলে, উনি যখন এখানে, ওনার আব্বা মারা গেছে, উনি ইন্ডিয়াতে শেল্টারে ছিলেন সবসময়। সোনিয়া গান্ধী ওনাকে সিস্টার বলে, রাহুল প্রিয়াঙ্কা ওনাকে মাসিজি বলে। ইন্ডিয়াতে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে ওনার যে সম্পর্ক, অন শেখ হাসিনা কোশ্চেন দের ইজ কমপ্লিট ইউনানিমিটি। আমাদের এখানে কোন পলিটিক্যাল পার্টি চাইবে না যে শেখ হাসিনা দেশে ফেরত গিয়ে উনি পরের দিন ফাঁসিতে তুলে দেবে, বা পাকিস্তানের রয়েছে লস্করে থেবার নাকি 6 জনের একটা গ্রুপ বাংলাদেশে ঢুকছে। আমাদের ইন্টেলের কাছে খবর আছে, আপনাদের এনএসআই ডিজিএফ এর কাছে খবর আছে, হ্যাঁ, সাজিদুর রহমানের নেতৃত্বে কাশ্মীর, আমাদের কাশ্মীরে অ্যাকশন করতে জামাত। এখন এই সময় 6 জনের একটা পাকিস্তানিরা তাদের খাস আদমিদের এখানে ঢুকাইতেছে কেন? নিশ্চয়ই কোনো হাই ভ্যালু টার্গেট। তো বাংলাদেশে এখন সব থেকে হাই ভ্যালু টার্গেট কে? এটা তো পাকিস্তানের আনফিনিশড এজেন্ডা, যে মুজিব ने हमारा मुल्क तोड़ा, पाकिस्तान तोड़ा, उसका खानदान को खत्म करो। 75-এ ওই এজেন্ডা আনফিনিশ কেন? এই 2 মহিলা বাইচা গেছে, বিকজ দে ওয়ার ইন জার্মানি। তো দিস ইজ অ্যান আনফিনিশড এজেন্ডা অফ পাকিস্তান, যে এই খানদান কো খতম করো। যাই হোক, এই জায়গাতে এইসব নানা রকম সিকিউরিটি ইস্যু টিস্যু আছে, এইসব ব্যাপার আছে, কিন্তু এখানে অন শেখ হাসিনা কোয়েশ্চেন। আজকে যদি মোদি কোনো কারণে শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দেন, শেখ হাসিনা স্কিল্ড ইমিডিয়েটলি লেটার, আপনি মনে করেন পার্লামেন্টে অপোজিশন পার্টি, বিশেষ করে কংগ্রেস, তাকে ছেড়ে দেবে। কংগ্রেসের সাথে তো আওয়ামী লীগের সম্পর্ক আরো বেশি নিবিড়। আজকে প্রণব মুখার্জি জীবিত নাই, কিন্তু প্রণব মুখার্জি তো ঘরের লোক না, শেখ হাসিনার কাকা বাবু, পায়ে ধরে নমস্কার। এদিকে কাকা বাবু, এদিকে আবার সৌরভ মুখার্জি বৌদি, কিন্তু বৌদি দেশের মানুষ, তো বৌদি নড়াইলের, সৌরভ মুখার্জি নড়াইলের মেয়ে, প্রণব দা তো পশ্চিমবঙ্গের মানুষ, বীরভূমের, উনি ঘটি, বাঙাল না। তো এইসব অনেক ব্যাপার ট্যাপার আছে, আমরা নিজেরাই দেখছি। প্রণবদার বাড়িতে ভাত পাইতে 20 জন ভাত খাইতেছে, মানে আওয়ামী লীগের 5-6 জন, কংগ্রেসের 5-6 জন, মানে এই টাইপের রিলেশন। এই জন্য অন শেখ হাসিনা কোয়েশ্চেন, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিজ আর অন দ্য সেম পাইজ। এটা বাংলাদেশে কার পছন্দ হয় কার না হয়, উই আর নট ইভেন বদার্ড। बहन जी हमारा फ्रेंड है, बहन जी के लिए हमको जो करना है हम करेंगे, এরকম একটা ব্যাপার আছে। আর আরেকটা ব্যাপার এখানে ফাইনালি আমি বলি, বিফোর ইউ আস্ক সাম ফার্দার কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে
বাংলাদেশে আমরা এটা চাইনিজদেরও বলা হইতেছে, তারা তো ব্যবসা বাণিজ্য অনেক প্রজেক্ট করবে। তারেক সাহেব গেছিলেন, হ্যাঁ, $9 বিলিয়ন ইনভেস্টমেন্ট, 12টা প্রজেক্ট। আজকে আমাদের যখন তারেক সাহেব ওইখানে ছিলেন তখন কিন্তু চায়নার ফরেন মিনিস্টার ওয়াজ ইন ইন্ডিয়া, ওয়াং ই। কেন জানেন? ওয়াং ই, আপনি জানেন ইন্ডিয়া চায়নার একটা বর্ডার ইস্যুটা রিজলভ করার জন্য একটা স্পেশাল কমিটি আছে। তো এইটা চায়নার দিক থেকে এটার হেড হয়েছে ওয়াং ই, ফরেন মিনিস্টার। আমাদের দিক থেকে ফরেন মিনিস্টার জয়শঙ্কর না, আমাদের দিক থেকে হেড হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। কারণ আপনি জানেন আমাদের এখানে সুব্রমণিয়ম কমিটির রেকমেন্ডেশন কার্গিল যুদ্ধের পর থেকে নেভারহুড কিন্তু স্ট্রাকচার অফ ডিপ্লোমেসি লাইক এমবেসিজ এন্ড কনসুলেটস দে আর আন্ডার ফরেন মিনিস্ট্রি, এমইএ। কিন্তু পলিসিগত হবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হ্যাজ দ্য ফাইনাল ওয়ার্ড। কারণ নেবারহুড, হ্যাঁ, যেটাকে নিয়ার অ্যাব্রড বলতেছে, এগুলি সিকিউরিটি ইস্যুস আর ইনভলভ। সো ইন্ডিয়া লুকস অ্যাট ইট থ্রু সিকিউরিটি লেন্স। সো এখানে অজিত ডোভালের বক্তব্যটা বেশি গুরুত্ব পায় কম্পেয়ার টু সে ফরেন মিনিস্ট্রি। স্ট্রাকচারটা ফরেন মিনিস্ট্রি, কেন এমবেসিজ আর আন্ডার ফরেন মিনিস্ট্রি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, ইউ হ্যাভ বিন এ এক্সপিরিয়েন্স ডিপ্লোম্যাট, যে এমবেসি স্ট্রাকচার, এমবেসি কনসুলেটস, অবভিয়াসলি দ্যাট হ্যাজ টু বি আন্ডার ফরেন মিনিস্ট্রি। এই জায়গাতে একটাই ব্যাপার, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে চাইনিজদের, রাশিয়ানরাও, যে ভাই বাংলাদেশে যদি একটা স্টেবল ডেমোক্রেসি না থাকে, লিডিং পলিটিক্যাল পার্টি যদি আউট অফ পলিটিক্যাল প্রসেস থাকে, তাহলে তো বাংলাদেশের মায়ানমারের কি তফাৎ হলো? মায়ানমারে তো এনএলডি, অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে জেনারেল সাহেবের ইলেকশন করতে দেয় না। তাই জন্য মায়ানমারের ইলেকশন যেরকম কলুষিত, প্রশ্ন চিহ্ন আছে, বাংলাদেশের ইলেকশনও তাই। এখন এটার হয়তো দোষ তারেক সাহেবের না, এটা হয়তো ইউনূস সাহেব করে গেছেন। কিন্তু টুডে দেয়ার হ্যাজ টু বি এ প্রসেস, যে আওয়ামী লীগকে ব্যান্ডটা তুলে এখানে নর্মাল ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। নাহলে ইউনূস সাহেব যেটা করছেন এটাই যদি তারেক সাহেব চালায় যান, যেটা আওয়ামী লীগের ব্যান্ডটা পার্লামেন্টে আইনে, এইখানে ডেমোক্রেসি না থাকলে এখানে কোনোদিন স্টেবিলিটি হবে না বাংলাদেশে। তাইলে আমাদের ওই চীনা সাহেবদের, চীনা মামাদের এইখানে ওই ইনভেস্টমেন্ট। আর এখানে আরেকটা ব্যাপার, তো ইউ আর এন এক্সপিরিয়েন্স ডিপ্লোম্যাট, আপনি দেখেন আমেরিকানরা রাখাইন করিডোর চাইছে কেন? ওরা এই চিটাগাং টু রাখাইন স্টেট, এই যে করিডোরটা দিয়ে অস্ত্র টস্ত্র ঢুকায়, ওইখানে রেবেল গ্রুপগুলি মায়ানমারে তাদেরকে ব্যাক করে ওইখানে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মিলিটারি তাদের পতন ঘটাতে চাইছে। কেন? ওদের ধারণা যে দে আর ফ্রেন্ডলি টু চায়না, সো দে হ্যাভ টু বি হিট। দিস ইজ হোয়াট আমেরিকানস আর ডুইং। এবং আমেরিকানরা যেটা করছে, ইউনূস সাহেব আসার পর আপনি দেখবেন যে আমেরিকানদের যুদ্ধ জাহাজ আসা, পোর্ট অফ কল, নেভেল ডিপ্লোমেসি কি পরিমাণ বাড়ছে। এটা আসার সময় কি করে জানেন? ওই রাখাইন কোস্ট, যেটা আরাকানের যে উপকূল, ওই কিসিং দা কোস্ট অপারেশন করে। কিসিং দা কোস্ট মানে আক্ষরিক অর্থে কিসিং না, এটা হচ্ছে একেবারে কোস্ট ঘেসে আইসে ওইখানে অ্যাসাইন প্লেসে অস্ত্র নামাই দিয়ে তারপরে ওরা চিটাগাঙে ঢুকলো, এলো গান বাজনা হইলো, নেভেল ডিপ্লোমেসি, অমুক তমুক, এন্ড দেন দে গো ব্যাক। দিস ইজ হোয়াট দ্য আমেরিকানস হ্যাভ বিন ডুইং। তো এইটা চায়না নিশ্চয়ই চায় বন্ধ। এই যে চায়না, যে ভাই আপনি দেখেন যে এই ইনভেস্ট করব, ওই ইনভেস্ট করব, পোর্টে ম্যাক্সিমাম বংলা টংলা, কিন্তু তারা বলছে যে করিডোর, চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, যেটা চায়নার ইউনান প্রদেশ থেকে শুরু হয়ে শেষ হচ্ছে রাখাইন প্রদেশে, ইট হ্যাজ টু বি এক্সটেন্ডেড ইনটু বাংলাদেশ। এটার একটাই পারপাস। আমিও ভাই কলকাতা কুমিং ফোরামে ছিলাম, এই ট্র্যাক টু ডিপ্লোমেসি, আই হ্যাভ অলসো এক্সপিরিয়েন্স অফ চায়না। এখানে করিডোর করার কোনো প্রয়োজন নেই। তুমি ইনভেস্ট যেটা করতেছো, এখানে পোর্ট প্রজেক্টে ইনভেস্ট করলে আজকে এখানে কার্গো শিপ আসবে, কালকে তোমার নেভেল শিপও আসতে পারে। দ্যাটস নট দ্য ইস্যু। করিডোরটা ইয়ে হয়েছে কি, আমেরিকার যে প্রপোজ যে রাখাইন করিডোর, যেটা ইউজ করে এখানে অস্ত্র ঢোকায়, এইটা নাকচ করার জন্য, এটাকে নেগেট করার জন্য, এটাকে নালিফাই করার জন্য তারা একটা কাউন্টার করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার একটা জমি আছে, আপনি দুই প্রমোটারে দেখাইছেন, এখন দুই বেটাই এসে আপনার দুই কানের নিচে চাক্কু ধরে গেছে, আমারে যে শালার পদ, আমারে না দিলে তোরে মারিয়ে দেবো, এবং আরেকজন এটা। তো এখানে চায়নাকে যদি এই করিডোর এক্সটেনশন না দেয়, চাইনিজরা আপনি লিখে রাখেন আমার কাছ থেকে 1 পয়সা এখানে ইনভেস্ট করবে না। বিকজ অবস্থা তাই তো দেখা যাচ্ছে, কোনো ভিজিটের পর তো আর কোনো ফলো আপ নাই কোনো তরফ থেকে। এক্স্যাক্টলি। কেন জানেন? ওদের আগে ওদের স্ট্র্যাটেজিক ডিমান্ডটা আপনি মিট করবেন, ওই করিডোর এক্সটেনশন করবেন, আমেরিকানদের এটা নাকচ করবেন, দেন উই উইল কাম এন্ড ইনভেস্ট। আমরা মংলাতে, আমরা পায়রাতে, এবং ওই চিটাগাংয়ের কাছে আনোয়ারা, দিজ আর অল পোর্ট প্রজেক্টস। আপনি লক্ষ্য করেন আমেরিকা এটাকে বানচাল করতে চায়। এখন
এই জায়গাতে কি বাংলাদেশের আমেরিকার কাছে গুরুত্বটা কেন? ইন্ডিয়া আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হলো, ইন্ডিয়া মায়ানমার ভাঙে পড়ুক এটা চায় না। ইন্ডিয়া জানে এটার সিভিয়ার র্যামিফিকেশন হবে, সো উই আর নট ইন্টারেস্টেড ইন দ্য ব্রেকআপ অফ মায়ানমার। তার ফলে আমেরিকানরা আমাদের কাছে, আমাদের অনেক বড় সীমান্ত মায়ানমারের সাথে, প্রায় 1600 কিলোমিটার, এই সীমান্ত ব্যবহার করে আমেরিকা এখানে সিভিল ওয়ারে ইন্টারভেন, খেলাধুলা, যেটা ওরা ভাই আপনি 79-80-তে হোয়াট দে ডিড ইন পাকিস্তান, আফগানিস্তান, দে ইউজ পাকিস্তান অ্যাজ এ ফ্রন্ট লাইন স্টেট আফগান সিভিল ওয়ারে ইন্টারভেনশনের জন্য, এই জেহাদিদের অস্ত্র অমুক তমুক দিস দ্যাট, দে বিল্ট আপ ওসামা বিন লাদেন, তারপরে ওই ফ্র্যাঙ্কেস্টাইন তাদের খাইছে। যাই হোক, এখানেও তারা এই জিনিসটা করতে চাইছে। আমেরিকানরা তো কোনো গেইনফুল ইনভেস্টমেন্ট বাংলাদেশের পরিকাঠামো এইসব করবে না, আপনার কাঁধে বন্দুক রেখে তারা গোলাগুলি করবে, দে আর ট্রাবল মেকার্স। এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, ইউ আর এক্সপিরিয়েন্স ডিপ্লোম্যাট, আমার ওই দেশে তেল আছে, গো অ্যান্ড টেক ইট, মেক মি রিচ, দিস ইজ দ্য আমেরিকান প্রেসিডেন্ট, ইউ টু মেক হিম রিচ, নাইলে সে ভেনেজুয়েলা দখল, ওর তেল আমি সামলায় নিলাম। এ তো লুটপাট, এ তো গেঞ্জা। ওই আপনার বাংলাদেশে গুন্ডা পান্ডা আছে না সব, কালা জাহাঙ্গীর অমুক্ত, এই তো দলা জাহাঙ্গীর। যাই হোক, আমেরিকা আর চায়নার এই যে জিও পলিটিক্যাল পাওয়ার প্লেটা যেই জায়গায় চলে গেছে মায়ানমারকে কেন্দ্র করে, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া এটার মধ্যে জড়ায় না। ইন্ডিয়া পরিষ্কার বলছে আমেরিকানদের না, এটা হবে না। এবং আমেরিকান যে সিআইএ ট্রেনার যে মায়ানমার রেবেল গ্রুপকে হেল্প করে ফেরা আসার সময় সে গ্রেপ্তার হয়েছে, প্রায় 2 মাস হয়ে গেল, এখনো তাকে ছাড়েনি। প্রচুর প্রেশার ওয়াশিংটনের, ইন্ডিয়া, ওই যে ম্যাথিউ ভ্যান ডাই, তার অর্গানাইজেশনের নাম সানস অফ লিবার্টি, এগুলি সব কাভার অর্গানাইজেশন, বেসিক্যালি সিআইএ। ইন্ডিয়া has arrested him and put him in jail, তার সাথে তার 7 জন ইউক্রেনিয়ান চালা চামুন্ডা যারা এক্সপার্ট ইন ড্রোন টেকনোলজি, ইউক্রেনিয়ানস আর ভেরি গুড উইথ ড্রোন, সবাইকে জেলে ঢোকায় গেছে, একটা লোককেও ছাড়ে নেই। এবং এটা অবভিয়াসলি কে সব থেকে বেশি খুশি হইতেছে? চায়না খুশি হইতেছে যে ইন্ডিয়া ইজ নট অ্যালাউইং ইউনাইটেড স্টেটস টু ইউজ নর্থ ইস্ট ইন্ডিয়া ফর প্লেইং মিসচিফ ইন মায়ানমার। এতে সব থেকে বেশি খুশি কে হইতেছে? যে ইউক্রেনিয়ান গুলিকে জেলে ঢুকায় রাখছে পুতিন সাহেব। পুতিন সাহেব খুশি হইতেছে। এবং কিছুদিন পরে এই ব্রিক্স এর সামিট দিল্লিতে, অজিত ডোভাল আজকে গেছে চায়নাতে, উনি শি জিনপিং কে আনার ব্যবস্থা করবেন, অলরেডি উনি পুতিন সাহেবকে ফিট করেছেন, পুতিন সাহেব আসবেন। এখন দেখেন, ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টুডে হি ইজ ইন বেজিং, আওয়ার ফরেন মিনিস্টার হি ইজ ইন মস্কো। একজন পুতিনের সাথে হ্যান্ডশেক, একজন শি জিনপিং ওয়াং এর সাথে হ্যান্ডশেক। এদের দুজন কাহিনী, মানে ব্যাপারটা কি যে আমেরিকা, তুমি, আমি তোমার স্ট্র্যাটেজিক পার্টনার, কিন্তু তুমি যদি আমার হাত পছড়ানোর চেষ্টা করো বাংলাদেশ ইত্যাদি বিভিন্ন ইস্যু নিয়ে, আই এম গোয়িং টু প্লে দ্য ব্রিক্স কার্ড। ব্রিক্সে আপনি জানেন ভাই, ব্রিক্স কে নিয়ে সব থেকে বেশি ট্রাম্প সাহেবের ভয়টা কোথায়? যে ব্রিক্স কারেন্সি, এটা চাইনিজ প্রপোজাল, ইন্ডিয়ানরা এখন অব্দি এটা নিয়ে খুব একটা করেনি। আমেরিকা বেশি বাড়াবাড়ি করলে we will say yes, BRICS currency, let's go ahead. The BRICS today is the most important influential মানে international group, মানে outside European Union যদি আপনি ধরেন, বা রাশিয়া চায়নার মতো ইকোনমি, ইন্ডিয়ার মতো 4th লার্জেস্ট ইকোনমি এর মধ্যে আছে, ইন্দোনেশিয়া ইত্যাদি সব ঢুকছে, ইভেন ইরান আছে। এই জায়গাতে ব্রিক্স এর সামিটে না আসলে তারেক সাহেব, শুধু আমরা না, ওনার উপর চীন রাশিয়াও বসা করবে। রূপপুর প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার, চীনের এতগুলি প্রমিস প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা খলিল সাহেবের পক্ষে তো সোজা হবে না। আর ইন এনি কেস চাইনিজরা জানে আমেরিকান ম্যান, কোনো সেন্স মেক করে না তারেক রহমান সাহেব যেভাবে ডিসিশন নিচ্ছে। আমি এটাকে, আমার সাথে আরো 2-1 বন্ধু বলেছে এটা একটা আর্টিফিশিয়াল সিচুয়েশন, আনএক্সপ্লেইনেবল। কি মনে হয় আপনার? দেখেন ভাই, আর্টিফিশিয়াল মানে কি? ইফ ইজ ট্রাইং টু প্রজেক্ট স্ট্রেংথ, আমি ইন্ডিয়ারে পাত্তা দিলাম না, দেখছো আমি ইন্ডিয়া ডাকছে আমি গেলাম না, এইটারে আমরা একটা কথা কই, আমার মা বলতো যে নিজের নাক কাইটে অপরের যাত্রা ভঙ্গ করলাম। উনি নিজের নাক কেটে অপরের যদি যান, ইন্ডিয়ার কিচ্ছু আসে যাবে না। এন্টায়ার বাংলাদেশ ট্রেড যদি বন্ধ হয়ে যায়, 12-13 বিলিয়ন ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আপনি বলেন তো ভাই, ইউ আর সাচ এ ভেটারান ডিপ্লোম্যাট, যার 700, 650 to 700 কিছুটা অসিলেট করে, আপ ডাউন করে, $1 million যার অ্যাসেট, ইয়ে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, তার $12 billion ট্রেড, পাকিস্তানের ট্রেড বন্ধ হয়েছে, আমাদের কিছু আসে গেছে। আরেকটা জিনিস কিন্তু হবে, তারেক সাহেব এটা ভুলে গেছেন, রিসোর্স ডিনাইলের মধ্যে শুরু হয়তো হবে ডিজেল দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে, এরপর কিন্তু পানির ব্যাপারটাও আছে, গঙ্গা চুক্তির নবায়ন টবায়ন ইত্যাদি। আর
শোনেন, আপনি চাইনিজদের এনে ওই তিস্তাতে ট্রেজিং করে আপনি 20% ওয়াটার এফিসিয়েন্সি বাড়াইতে পারেন, কিন্তু মেইন ব্যাপারটা কিন্তু আপস্ট্রিম থেকে যদি পানি না আসে, you cannot manufacture water here. Okay, you can increase dredging করে, ওয়াটার ম্যানেজমেন্ট করে, স্টোরেজ ড্যাম করে আপনি 20% এফিসিয়েন্সি বাড়াইতে পারবেন, এর বেশি না। এখন তারেক সাহেব এগুলি আদৌ বোঝেন কিনা, হাইড্রোলজি ইজ এ ভেরি কমপ্লিকেটেড সাবজেক্ট। আমরা অনেক কষ্ট করে, যেহেতু আমরা জার্নালিজম করি, এই ইস্যুগুলি বুঝতে হয়, অনেক লোকজন দিয়ে বুঝে টুঝে, আইনুল নিশাদের মতো লোকজনের সাথে কথা বলে, বা আমাদের এখানে ধ্রুব বাবু এদের থেকে বুঝে টুঝে। প্রশ্নটা হয়েছে যে কোনো কিছুতে এক্সপার্টাইজ নাই, আর্টিফিশিয়ালি আমি একটা খুব স্ট্রং ম্যান, আমি এগুলি, দিস উইল নট লাস্ট। অ্যাট দ্য ফার্স্ট সাইট অফ ট্রাবল কাশের ঘরের মতো এগুলি ভেঙে পড়বে। এটা ক্ষতি যেটা হবে, আমার যেটা ফিলিং কি জানেন, বাংলাদেশের সাধারণ মানুষ আমি আবারও সাধারণ মানুষই ভুক্তভোগী হবে। না, এখানে একটা জিনিস দেখেন, বাংলাদেশের সাধারণ মানুষ দেশে শুধু না, বিদেশে গিয়ে কি অক্লান্ত পরিশ্রম করে, এই আরব দেশগুলিতে চাবুক খায়, পিঠা খেয়ে আরব শেখদের, তারপরে এরা কইরে কিছু টাকা জমায়। আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশের এলিট, এই দরবেশ এই এরা সবচেয়ে বদমাইশ, এরা টাকা পয়সা বাংলাদেশ থেকে বাইরে পাচার করে। কিন্তু বাংলাদেশের কমন বিন, ওই সাতচু মিয়া যারা গিয়ে 12 ঘন্টা 14 ঘন্টায় এই মরুভূমিতে কাজ করতেছে, এরা এই কষ্টে জমানো টাকা দেশে পাঠায়। চাচা আমার জন্য একখানি জমি রেখে দিও। I know how it works. Why? Because he believes in Bangladesh. This man is not an elite. He's a worker, শ্রমিক. But he believes in Bangladesh. He is more patriotic than Mr. Dorbesh. So Mr. Dorbesh is a rascal. সে টাকা বাইরে পাচার করছে। Saudi Arab, these that we know where the money has gone. আরো এই ধরনের যারা এলিট ক্রনি ক্যাপিটালিস্ট। বাট এই যে কমন ম্যান, বাংলাদেশ তো ভাই দুইটা বড় ইকোনমি, একটা গার্মেন্টস, একটা রেমিটেন্স, ইউ নো ইট, আই ডোন্ট হ্যাভ টু রিপিট ইট। তো এই রেমিটেন্স ইকোনমির ব্যাকবোনটা কি? এই সাতচু মিয়া যে অক্লান্ত পরিশ্রম করে আরব শেখদের জালি বেদ খায়, ওই ডেজার্টের মধ্যে, ওই লিবিয়া, ওই এখানে তো খুব ডেমোক্রেটিক না এরা, মুসলমান বলে, আর এরা বাঙালি মুসলমানকে মুসলমান বলে মনে করেন। আই হ্যাভ সিন সেভারাল ইনস্টেন্স, বলে ইনকো তরিকে সে মোহাম্মদের রসুল নেই বলনা থা। ওই যে মোহাম্মদের রসুল একটু বাঙালি টাইপের রসগুল্লা, তো আমাকে বলে আপ বাঙালি ইতনা বেহতরিন, আমরা বচপন মে হাম উর্দু কা তালিম লিয়া, এই জন্য আমি মোহাম্মদের রসুল বলি, বাঙালি মুসলমান বলে মোহাম্মদ রসুল। এইখানে বলে যে ইনকো তো তরিকে সে মোহাম্মদের রসুল নেই বলনা থা, ইয়ে ক্যা সালে 2 নম্বরই মুসলমান। যাই হোক, I don't want to get into that. But these are the people যারা অক্লান্ত পরিশ্রম করে দিবারাত্র খাইতে, ওই কিছু ডলার পাঠায়, চাচা আমার জন্য একটা জমি রাখো। বাংলাদেশ ইকোনমিক সিস্টেমকে তারা স্ট্রেনথেন করে, এখানে টাকাটা ঢুকায়। রেমিটেন্স যোদ্ধা বলেন, আপনি যাই বলেন, এই লোকগুলি কিন্তু এই টাইপের লোক, and I have great sympathy for them. এদের এই ইকোনমি, বাংলাদেশের ইকোনমি এই জায়গাতে তারাই আছে। আজকে বাংলাদেশের ইকোনমিতে ধস নামলে এই সব লোক ঝাড় খাবে, এবং আরো লোক বিদেশে যেতে বাধ্য হবে, কিছু করার নেই, কোথায় গিয়ে কি করবে। হ্যাঁ, তো এই জায়গাতে যদি বিন্দু মাত্র বাংলাদেশের মানুষের জন্য ফিলিং থাকে, এই সব পলিটিশিয়ানদের, এই সব তারা এই 2 নম্বরই ক্রনি ক্যাপিটালিস্ট এইসব ব্যাকিং টেকিং না করে এরা বাংলাদেশের ইকোনমিটাকে সিরিয়াসলি, এবং বাংলাদেশের ইকোনমি ফিক্স করতে গেলে ইন্ডিয়ার সাথে আপনাকে ইন্টারাক্ট করতে হবে। দের ইজ নো ওয়ে, বিকজ ইন্ডিয়া ইজ ইউর ডাইরেক্ট নেবার। ভাই, ইউ ক্যান চুজ এ ফ্রেন্ড, ইউ ক্যানট চুজ ইউর নেবার। জিওগ্রাফি হ্যাজ গিভেন ইউর নেবার, তোর 3 দিকে ইন্ডিয়া। হ্যাঁ, তো এই জায়গাতে তুমি এখানে যদি পায়ে দিয়ে ঝগড়া করো, কাঠিবাজি করো, আঙ্গুল দাও, এটার ইম্প্যাক্ট তো ভালো হবে না। আমি এখন অনেকে বলবে যে আমি হুমকি দিচ্ছি, হুমকি না, দিস প্র্যাকটিক্যাল থিং। আই নো হাউ দ্য ইন্ডিয়ান স্টেট ওয়ার্কস। আমার খুব কাছের থেকে ইন্ডিয়ান স্টেটকে দেখার অভিজ্ঞতা আমার আছে, বিকজ সাংবাদিকতা করছি। উই অলসো নো হাউ দ্য বাংলাদেশ স্টেটস ওয়ার্ক। আমি বাংলাদেশে সাংবাদিকতা করছি, আমি বিস্তর লোকজন চিনি, নিজের দেশ বলে মনে করি। এই জায়গাতে বাংলাদেশের মানুষের সাথে ইন্ডিয়া নিডস বাংলাদেশ, বাংলাদেশ নিডস ইন্ডিয়া। আপনি ডিপ্লোমেট, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আমাদের যেমন বাংলাদেশকে দরকার, বাংলাদেশ ইন্ডিয়া। আমি তো পার্সোনালি, এবং আওয়ামী লীগ বা আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষের অংশ, তারা তো যেভাবে হোক ইন্ডিয়ার সাথে আপনার স্বাভাবিক ভালো সম্পর্ক আমরা চাই। কিন্তু আমাদের সমস্যাটা হয়ে যায়, আপনার যারা এই আওয়ামী বিরোধী আছে, এরা তো কোনো এঙ্গেজমেন্টটাকে, প্রত্যেক এঙ্গেজমেন্টে বলা হয় যে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে।
এই জায়গাটা আমরা কাউন্টার ন্যারেটিভটা দাঁড় করাইতে পারি না, অথচ আমি দেখাচ্ছি, আমি গত 1 বছর ধরে ভিডিও বানাই, আমি দেখালাম যে আসলে একটা ইনস্ট্যান্স নাই কোথাও যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করছে, বরঞ্চ আমরা দেখলাম She was a very hard bargainer. दिल्ली जी, के एक ओपिनियन से एग्जैक्टली बहन जी तो भाई बहन जी को कुछ नहीं कर सकते, बहन जी अपना हिसाब बिल्कुल पूरा पर बराबर कर लेते। না না, শেখ হাসিনার একটা ব্যাপার আছে, আমি এটা পার্সোনালি আপনাকে বলছি, আই অলসো নো আপা ভেরি ক্লোজলি, কি ইন্ডিয়া আমার বন্ধু, আমার আব্বারও বন্ধু ছিল, আমাদের সবারই বন্ধু। ইন্ডিয়ার কোনো ইম্পর্টেন্ট জিনিস যেমন ধরেন ট্রানজিট, এটা আমি দেব, কিন্তু আমার দেশের স্বার্থ আমি জলাঞ্জলি দিয়ে কোনো সময় কিছু করব না, এবং আমার দেশ আমি কি করে চালাবো এটা আমি বুঝি, এটা আমাকে কেউ মানে ডিক্টেশন দেবে না। এই জন্য আমি জানি আমাদের অফিসারদেরকে নরেন্দ্র মোদী, তার আগে প্রণব মুখার্জি ক্লিয়ার ইনস্ট্রাকশন যে শি ইজ এ ভেরি সেন্সিটিভ লেডি, ওকে খুব বুঝে হ্যান্ডেল করবা, এমন কিছু কোনো সময় বলবে না যে শি ফিल्स इंसल्टेड। बहन जी को एडवाइस दीजिए, सजेस्ट कीजिए, बट उनको इंसल्ट लगेगा ऐसा कुछ मत कीजिए, एकदम क्लियर इंस्ट्रक्शन। এই জায়গাতে একটা কথা বলেই আমরা অনেকক্ষণ কথা বলতেছি, আপনারা সবই বোঝেন, আপনি তো ভেটারান ডিপ্লোম্যাট মানুষ, আপনি এখানে কাউন্টার ন্যারেটিভটা দাঁড় করানো খুব সোজা। সেটা হয়েছে যে এই জায়গাতে জাস্ট এই যে আপনি কি জানেন যে ইন্ডিয়ার টোটাল যে ট্যুরিস্ট ট্রাফিক, যেটা আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি হিসাব করে, মাঝে এই গন্ডগোল গেছে ইউনুস সাহেবের আমলে, কিন্তু তার আগে ইন 23-24 আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, বাংলাদেশিজ আর দ্য সিঙ্গেল লার্জেস্ট, আমি আপনাকে দুইটা ইনস্ট্যান্স দিয়ে দিই, বাংলাদেশিজ আর দ্য সিঙ্গেল লার্জেস্ট ট্যুরিস্ট গ্রুপ কামিং টু ইন্ডিয়া, 24 point something, nearly 25%, 1/4 of all tourists coming to India are Bangladeshis. কেন অন্য জায়গার লোক এটা ইন্ডিয়াতে বেড়াইতে আসলাম, অমুক করতে আসলাম, এখানে সাহেব মানুষ চন্ডি চরস খাবে, একটু খুশ হবে, বীজ টিজ, বাংলাদেশের লোক তো প্রয়োজনে এখানে আসতেছে, শাড়ি কেনার থেকে শুরু করে ডাক্তার দেখানোর থেকে কিসের জন্য আসেন আপনি বলেন? আমি তো এটা নিজে জানি, কেন আমাদের কাছে ভিসার রিকোয়েস্ট, দাদা এটা কইরা দাও, শাড়ি কিনে জামু বিএসএফ একটু কয়ে দাও যাতে আমার বর্ডারে ভেজাল না করে, আমরা তো এটা ডে টু ডে বেসিস। আর এখানে আরেকটা ব্যাপার, দিস ইজ আ মিউচুয়াল রিলেশনশিপ, বোথ কান্ট্রিজ নিড ইচ আদার, সাধারণ মানুষের স্বার্থেই এই সম্পর্কটা ইভেন হ্যান্ডেড হওয়া দরকার। আর এই যে গোষ্ঠীটা, তাদের বলা যে তোমরা ইন্ডিয়া বিরোধিতা করতো, বাপের অসুখ যখন হবে ইন্ডিয়ান মিশনে ভিসা নিতে আসছো, ঠ্যাং ভাঙে ফেলবো, খবরদার ইন্ডিয়া না, শালা চীনে যাও, গো টু সিঙ্গাপুর। অবশ্য এখন এরা যে টাকা পয়সা করে নিছে, আমি শুনছিলাম মাঝে যে ওয়ান অফ দ্য উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা চলে যাবে। না, এখন তো আমেরিকা কেন, এখন তো ধরেন 8,000-9,000 কোটি টাকার মালিক, হ্যাঁ, তো এখন সিঙ্গাপুর ওই মাউন্ট এলিজাবেথ হসপিটালে চলে যাবে, এখন তো আর ইন্ডিয়াতে আসার দরকার নেই। কিন্তু যদি আসো কোনো কারণে, তুমি বা তোমার চাচা বা মামা ঠ্যাং ভাই গেল, খবরদার ইন্ডিয়ান ভিসার জন্য আসবে না। এখানে এদের কথা ছেড়ে দেন, এদের খুব গুরুত্ব, হ্যাঁ দে আর এ নিউসেন্স, দে আর এ নেসেসারি নিউসেন্স, আই এগ্রি উইথ ইউ, এবং এরা এই একটা ন্যারেটিভের ওপর রাজনীতিটা করে। কিন্তু এখানে দুইটা প্রশ্ন, একটা যেটা আপনাকে বললাম ইন্ডিয়ান ভিসা, সেকেন্ডলি যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ইন্ডিয়া থেকে এই এসেনশিয়াল কমোডিটিস অমুক তমুক এগুলি, মানে আমার কোটা বাড়াও, আমার ডিজেল বাড়াও, ডোন্ট এভার আস্ক ফর দিস, ইফ ইউ হ্যাভ, যদি ইল্লত বলে কিছু থাকে এইটা আর চাইবা না, যাও চীন বা আমেরিকার থেকে নিয়ে আসো। আর একটা ফাইনাল জিনিস আমি আপনাকে বলি, যেটা খুবই ইম্পর্টেন্ট, এই যে বর্ডারে যে ধরেন মাঝে মাঝে টেনশন হয়, দিস এন্ড দ্যাট, এগুলি আমাদের এদিকেরও অনেকের অনেক সমস্যা আছে, এগুলি আমি বলবো না, কিন্তু একটা ব্যাপার কিন্তু আপনি খেয়াল করবেন, যে এই যে বর্ডার হাট, আপনি নিশ্চয়ই তখন সার্ভিসে ছিলেন যখন এই বর্ডার হাটগুলি কিরকম ভাই, কিরকম পপুলার হয়েছিল আরুন ভাই আপনি বলেন তো। আমি তো ত্রিপুরার মানুষ, আমি দেখতাম বর্ডার হাট মানে একটা উৎসব রীতিমতো, যে আরে আমি ওইখানে যাবো, আমার জিনিসপত্র, হ্যাঁ বাংলাদেশের জামদানি কিনু, আরে আমার অমুকের জন্য, মানে এই বর্ডার হাট যে একদিকে যেমন ভিসার জন্য 1.5 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে যাচ্ছে 48 ঘন্টার মধ্যে,
আরেকদিকে এই যে বর্ডার যখন হচ্ছে, বর্ডারের মানুষ দুই দিকে আইসে মানে একটা রীতিমতো উৎসব। তাই জন্য আমি এটা এখনো বিশ্বাস করি, বাংলাদেশের এভারেজ মুসলমানদের, মডারেট মুসলিমস, তারা ধর্মপ্রাণ কিন্তু বাড়াবাড়ি করার ব্যাপার নাই, এবং তারা ইন্ডিয়ার সাথে একটা বন্ধুত্ব, তারা এগুলি মানে এটা মানে ইন্ডিয়া স্বার্থের কারণেই হোক, যে কারণেই হোক, আর স্বার্থের কারণে কেন হবে? আমি তো এটা মানে আমার এগুলো শুধু স্বার্থ হিসাবে কেন দেখা হয়? দুই প্রতিবেশী না, আমি এইটাও দেখছি যে অন্যদের সাথে হয়তো একটা গ্যাপ থাকে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। অচিন্ত কুমার সেনগুপ্তের একটা কবি, অচিন্ত কুমারের একটা ছিল যে আমরা বাঙালি বিভক্ত জাতি, দুর্ভাগা জাতি, কিন্তু আমরা ভাষায় এক, ভালোবাসা এক। আমি তো নিজে বাংলাদেশে থাইকে দেখছি যে কি টাইপের রিসেপশন। আমার দেশের বাড়িতে গেলে মানে আমি যখন চলে আসতে চাই, হ্যাঁ, ছুটির দিন আমি ওই জুমাবারের দিন যাইতাম, হ্যাঁ, বলে এই মিয়া তুমি তো এখন অনেক বড় মাস্তান হয়েছ, হ্যাঁ, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই এখানে তোমার যাতায়াত, তুমি এই দেশে মানে এমন হবে কথাটা বলবে যাতে আমি দেশে থাকি, আরো কয়েকদিন থাকো, এইটা আনি, এইটা খাওয়ামু, ওইটা খাওয়ামু। হ্যাঁ, মানে ওই রহিম চাচার যে ফ্যামিলি আমার গ্রামের, আমার জ্যাঠামশাইয়ের বন্ধু টন্ধু ছিল এরা, তো সেই কথা মানে স্মরণ করে করে মানে মানে অভ্যর্থনা, অতিথি আপ্যায়ন, মানে যেভাবে এই দাওয়াতটা, মানে বললাম তো বাংলাদেশে মানে পিপল ইন বাংলাদেশ ক্যান কিল সামবডি বাই হসপিটালিটি। আমি এটা নিজের অভিজ্ঞতা আমার আছে, এখন দোষ নাই, আমিও বাঙাল মানুষ, খাইতে ভালোবাসি। এই যে জাস্টিস শামসুদ্দিন মানিক বেচারা, মানে এত খারাপ লাগে দুলা ভাইয়ের এই অবস্থা। ওর ওয়াইফ আমার বই সাবির আহমেদ, দাদা কি করতেছো? আমি কাম করি। তোর দুলা ভাইরা আজকে 10টা না 12টা ইলিশ মাছ কেউ দিয়ে গেছে, জজ সাহেব ধারাটা দেবে ভয়ের চটে কেউ ইলিশ মাছ দিয়ে, তো তুমি আসো, দুলা ভাই কয়ে গেছে, তোমার ডাক। গেলাম, যাওয়ার পর আপনি বিশ্বাস করুন ভাই, এটা 2017 সালের ঘটনা। আপনি কলিরে জিজ্ঞেস করতেন ইফ ইউ নো হার, 26 পিস ইলিশ এক পথে বসে খেলাম, বাস। দাদা তুমি তো কইছো না কি করতে হইব, শসা দিয়ে রাঁধব, কিচ্ছু করতে হইব, শুধু ভাস। ওই ইলিশের স্বাদ তো মানে আলাদা ব্যাপার। ভাস 26 পিস ইলিশ এক পথে বসে খেলাম, তারপরে 2টা মিল অফ। আমি যার বাসায় থাকতাম তারে এসে যখন কইলাম, ভাবি বলছে আপনি এরকম উল্টা পাল্টা খান, শরীর টরীর খারাপ করলে। আমার বউয়ের নাম করে বলছে সর্বরিকে আমরা কি জগৎ। আমি দেখেন বাঙাল মানুষ, জীবটা বড় 6 হাত লম্বা জীব। আমার দাদু বলে একটা আস্তা পাঠা খায়াল হইতো ত্রিপুরা রাজ্যে, এরকম কথা আছে। তা আমিও পাইছি এই ইলিশ, তো কোনো সময় এই স্বাদ তো নাই। তো বইনটা কইছে বইন বাস। এখন দেখেন বইনের তো কি অবস্থা কি। আর দুলা ভাই আমাদের বর্ডার পার করতে গিয়ে একটা সুপ্রিম কোর্টের জাস্টিস মায়ের ধর করে বেচারা তো মারা যায় অবস্থা। আই এম ফিলিং সো ব্যাড। তো যাই হোক, প্রশ্নটা যে একটা পিপল টু পিপল লেভেল রিলেশন, এই যে আওয়ামী লীগের লোকজন এখানে এসে আসে, আমি আপনাকে বলতেছি, এই আমার বোন রোকেয়া প্রাচী, সেও বইন, আমার তো বইনের ব্রিগেড পুরা। তো সেও বড় অভিনেত্রী, এখানে থাকছে, আমরা বাড়িটাই ঠিক করে দিছি। তো বইন একটু টেনশন করতেছে যে বাড়ির যে কন্ট্রাক্ট অমুক তমুক। বাড়িওয়ালা আইসে, আমি গেছি ঠিক করতে পারি, কইলাম যে উনি বাংলাদেশের খুব বড় অভিনেত্রী। হতো বাংলাদেশ, তাই নাকি? বড় অভিনেত্রী, আচ্ছা। বাংলাদেশের সিনেমা তো আমরা এখানে দেখতে পারি না, এক রাউন্ড গালিগালাজ করলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে যে বাংলাদেশের এত ভালো ভালো সিনেমা দেখতে। তারপরে বলো বাংলাদেশের মানুষ থাকে, কন্ট্রাক্ট মন্ট্রাক্ট কিছু করা লাগবে না, কাগজপত্র দরকার নেই, আপনি থাকেন এখানে, ভাড়া যখন সম্ভব পারলে দেবেন। কেন জানেন? ওই লোকটা আটকা গেল, আওয়ামী লীগ বন্ধু, হ্যাঁ জামাই তো এলে ঠ্যাং ভাঙ গেল। আমি যখন বিডি নিউজে কাজ করি, আপনি বিশ্বাস করবেন না, এইখানে আমি আমার এক শিষ্য তো তৌফিক, যে আমার এইটা ছিল, বললো ওরে নিয়ে যান, ও একটু ইন্ডিয়ার ইলেকশন দেখুক, একটু বোঝুক, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সটা আমাদের লোকজনের বোঝা উচিত। তো সে এইখানে, আমি যেখানে থাকি ভাই, যাদবপুর অঞ্চল, এগুলি হয়েছে ইপিডিপি কলোনি, সব ইস্ট বেঙ্গল ডিসপ্লেস পার্সন কলোনি ছিল, সবই বাঙালি। এখানে যদি আপনি সন্ধ্যাবেলা যান, ওই দাদু টাদুরা সব বৈশা আছে, আপনার মনে হবে আপনি বরিশালের কোথাও বৈশা আছে। তো এরা এখানে গিয়ে রিয়াজুল এদেরকে ইন্টারভিউ করা শুরু করছে। সেই কইছে বাংলাদেশ, তো বাংলাদেশ তখন শেখ হাসিনা পাওয়ারে, শেখের বেটি আছে, সামাইতাটিরে ফাঁসিতে তুলছে। দিস ইজ দি ডায়লগ। মানে এই রিয়াজ আমাকে আইসে বললো যে আমার তো মনে হয় এই যাদবপুর কনস্টিটিউয়েন্সি আপা যদি ইলেকশনে দাঁড়ায়, উনি মমতা ব্যানার্জিকে হারাই দেবেন, কারণ মমতা ব্যানার্জি এই বঙ্গের মানুষ,
এই ইস্ট বেঙ্গলি এরিয়াতে মমতা ব্যানার্জির অতটা পপুলারিটি ইয়ে নাই। আর মমতা ব্যানার্জি একটু এখানকার বিহারি মুসলমান ওদের সাথে একটু ওঠা বসা বেশি করে, তো এটা আবার বাঙালি মুসলমানরা পছন্দ করে না, বুঝতে পারছেন? এইসব অনেক ফ্যাক্টর আছে। হ্যাঁ, ওই পার্ক সার্কাস তিলজলা ওই সব লোকজন হচ্ছে মমতার একটু কাছের লোক, এইটা নিয়ে বাঙালি মুসলমানদের একটু রিজার্ভেশন আছে। যাই হোক, এই জায়গাতে এইসব লোক বলছে এখানে শেখ হাসিনা দাঁড়ালে ইলেকশন জিতে যাবে, আপা এখানে দাঁড়ালে ইলেকশন জিতে যাবে। কেন? বলে যারাই কইছি যে আমরা তো একটু আওয়ামী লীগ সে একের বেডি আছে, জামা ইত্যাদিরা ফাঁসিতে তুলছে এইসব লোক মহা। আমি এটাই বলতেছি যে বিভক্ত জাতি, দুর্ভাগা জাতি, দেশ ভাগ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রাণ গেছে, মন্ডান্তরে প্রাণ গেছে, পার্টিশন 71, এখানে নকশাল মুভমেন্ট হয়েছে। কিন্তু এই নকশাল মুভমেন্ট চলাকালে এখানে যখন বাংলাদেশের মুক্তি হয়েছে, কোনো বাংলাদেশের লোকের গায়ে হাত পড়ছে? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। যে না এরা তো আমাদের ওই আমাগো মানুষ। আমি যেটা বাংলাদেশে পাইছি, যা আমার দাদা তো আমাগো মানুষ, এই আমাগো মানুষ ফেনোমিনা কিন্তু সাংঘাতিক ভাবে কাজ করে, বুঝতে পারছেন? তো এইখানে আমার বোন বলতেছে যে না তো সমাধান হয়ে গেছে। আমি তো ভাবিনি, আমি ভাবছি কাগজপত্র নিয়ে ভেজাল টেজাল। ও বাংলাদেশ, ঠিক আছে কাগে যখন পারবেন টাকা পয়সা দেবেন, অসুবিধার কিছু নাই, যা হয় দেবেন, এরকম একটা ব্যাপার। এই জিনিসটা কিন্তু দেশ ভাগের 70 বছর পরেও এই ফ্যাক্টর গুলি কিন্তু এখনো আছে। হয়তো পরবর্তী জেনারেশন গুলিতে এই মেমোরিটা, এই কালেকটিভ মেমোরিটা তো থাকবে না। এগুলি আস্তে আস্তে আমরা বাবাদের থেকে পাইছি। আমার মা সেই যুগের কারমাইকেল কলেজের গ্রাজুয়েট ব্রাহ্মণ। আমার মা একটা কথা বলতো, দেখো আমরা জীবন দিয়ে দেখছি এইসব হিন্দু মুসলমান এগুলি ননসেন্স, এগুলি কোনো ফ্যাক্টর না। আমার মাস্টার মশাই ভাইস প্রিন্সিপাল হাসমতুল্লাহ সাহেব, আমার এখনো নাম মুখস্থ, উনি মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। যখন আমরা ঠিক করলাম বর্ডার পার করব, অনেক বোঝানোর চেষ্টা করছে। আমার দাদু ডাক্তার ছিলেন, যে ডাক্তার বউ কেন যাইবেন না, যখন ঠিক করলো না চলে আসবে। আমার বড় মামা এয়ারফোর্স জয়েন করেছে, ইন্ডিয়ান চলে আসবে। আমার মা বলছে এই স্যার তার ভলেন্টিয়ারদের নিয়ে, মুসলিম লীগের ভলেন্টিয়ারদের নিয়ে আমাদের পরিবারকে বর্ডার পার করে দিয়েছে, যাতে কোনো ভেজা হয় না। আর এই বাংলায় আইসে, ওয়েস্ট বেঙ্গলে আইসে রিফিউজি ক্যাম্পে সন্ধ্যা হইতেই দেখতাম কংগ্রেসের দুই ভাই, আমার নামও এখনো মুখস্থ, মোহিত শিকদার আর প্রমোদ শিকদার, সন্ধ্যা হলেই মদের বোতল বোকালে নিয়ে আরামজাদারা সুন্দরী রিফিউজি মহিলা দেখতে আসে। তাই জন্য ওইসব হিন্দু মুসলমান আমরা কই না, জীবন দিয়ে দেখছি, সবের মধ্যেই ভালো আছে মন্দ আছে ইত্যাদি। এবং আমার মা তো আমি দেখতাম, আমার মা বরিশালের অরিজিনাল। এই আমু ভাইটা আমু আসলে মানে ভাই রাখ, আমার কথা কইতে তাই না, আরে রাখ আমি একটু ভাইয়ের লাগে বুঝছিলি দেশের অবস্থা কি ভয়ঙ্কর ব্যাপার। এই জিনিসগুলি এখনো কিন্তু দিস ইজ স্টিল দেয়ার, উই শুড বিল্ড অন ইট, ইট উইল বি গুড ফর অল অফ আস, সবার জন্য এটা ভালো। এইখানে এরা ক্ষমতা, এরা চাইতেছে এই গোলমালটা বাজেট আছে। তবে একটা ভয় কি আমি জানি, যেমন আমার এটা কি করে পাস হয়ে যান ফ্যামিলি ট্রেডিশনে, আমার মার মধ্যে এই ফিলিং ছিল, আমার বাবার মধ্যে এই ফিলিং ছিল, আমরা এটা